রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই। থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিমানবন্দরে জানালেন স্পিকার হাফিজ উদ্দিন। আপনারা যেরকম শুনেছেন আমিও সেরকমই শুনেছি, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই, এখন হয়তো জানতে পাবো। রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলের। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনৈতিক কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। দল হিসেবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় জামায়াত, বললেন আমির ডক্টর শফিকুর রহমান। সবাইকে কঠোর বার্তা দিতেই গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত। গতকালকের অনুযায়ী আজকে ব্রয়লারের দাম প্রায় 60 টাকা করে কেজি হারে বাড়েছে। চিংড়ি মাছ থেকে শুরু করে বোয়াল মাছ যেটাই নেবেন কেজিতে আমি দেখছি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি আছে। গত সপ্তাহে মরিচের দাম কম ছিল, এই সপ্তাহে 200-র উপরে। টানা বৃষ্টিতে বাজারে উত্তাপ, রাজধানীতে 200 টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচ। বেশিরভাগ সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। মাছ মুরগির বাজারও চড়া। গ্যাসের খুবই ভোগান্তি। আমি 5টা বাজে আসছি, সিরিয়াল আছে কিন্তু চাপ নাই, গ্যাস ঢুকে না। ফিলিং স্টেশনে গ্যাস সংকটে ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মিলছে না চাহিদা মাফিক। এলপিজির নিরবিচ্ছিন্নতায় আরও 4টি প্ল্যান্ট নির্মাণ পরিকল্পনা। বাংলাদেশ সহ 60 দেশের ওপর 10 থেকে 12.5% শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের। পরিস্থিতি পরিবর্তন হয়নি দাবি বাণিজ্য মন্ত্রীর। ভারতে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনায় মোদী সরকার। 26 দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের শঙ্কায় অভিজিৎ দীপকে। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুপুর 12টার কিছু পরে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিমানবন্দরে এমন কথা জানান স্পিকার। তিনি বলেন, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিকভাবে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাবেন জাদ মাহমুদ। মেয়াদ শেষের আগেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার কেন্দ্রে চলে আসেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 24শে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবে কিনা সে নিয়েও অন্তর্বর্তী আমল থেকেই সরগরম ছিল রাজনীতির মাঠ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পরও সংসদের আলোচনা থেকে বিরোধী দলের ওয়াকআউট পর্যন্ত গড়ায় রাষ্ট্রপতি ইস্যু। তবে গেল মে মাসে লন্ডন সফরকালে ভারতে পলাতক শেখ হাসিনার সাথে ফোনালাপের জেরে রাষ্ট্রপতি পদ হারাতে পারে বলে গণমাধ্যমে খবর হওয়ার পর যে কোনো সময় মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনা কেন্দ্রে চলে আসে। শুক্রবারেই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এ খবর আরও জোরালো হয় থাইল্যান্ডে চিকিৎসা শেষে নির্দিষ্ট সময়ের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরায়। শুক্রবার দুপুর 12টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে স্পিকার সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কিছুই জানা নেই। তবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই, এখন হয়তো জানতে পাবো। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসেবে অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানান স্পিকার। মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা 3 মাসের মধ্যে করতে হয়। এটা হলো সংসদের পজিশন।
এদিকে সকালে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায় শুক্রবারেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত এবং সংসদ ভবন এলাকা থেকে যোগ দেবেন সহকর্মী হাসিব বিল্লাহ। প্রথমে যুক্ত হচ্ছে সাজিদের সাথে। সাজিদ, স্পিকার দেশে ফিরেছেন, এলজিআরডি মন্ত্রী বলেছেন গুজবে কান না দিতে। এমন পরিস্থিতিতে বঙ্গভবন থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা, সেখানকার পরিস্থিতি কি? স্বর্ণা, শুরুতে জানাতে চাই যে বর্তমান যে 22তম রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তার পদত্যাগের খবরটি এই মুহূর্তে টক অফ দ্য টাউন, অর্থাৎ গত দুদিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে। সেই আলোচনা আজকে আরও জোরালো হয়েছে এবং এই আলোচনার মধ্যেই আমরা দেখছি যে জাতীয় সংসদের স্পিকার যিনি বিদেশে অবস্থান করছিলেন, তিনি 2 দিন সফর সংক্ষিপ্ত করে এরই মধ্যে দেশে ফিরেছেন। এত সব কিছুর মধ্যেও আমরা একটু জানিয়ে রাখতে চাই যে বঙ্গভবনের ভেতরের থেকে একটি সূত্রে আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে তার যে পদত্যাগের যে কার্যক্রম বা প্রস্তুতি সেগুলো সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ সেটি কখন নাগাদ হবে সেটি এখনো নিশ্চিত নই আমরা, তবে প্রস্তুতি চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরও যে বিষয়গুলো একটু জানিয়ে রাখতে চাই যে সংক্ষিপ্ত সফর শেষে স্পিকার এখন দেশে ফিরেছেন। তিনি গণমাধ্যমকে বিমানবন্দরে নেমে জানিয়েছেন যে তিনি দেশের বাইরে ছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগের খবরের বিষয়ে তিনি তেমন কিছুই জানেন না বা জানতেন না। তবে যদি বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করেন কোনো কারণ দেখিয়ে, শারীরিক অসুস্থতাজনিত বা অন্যান্য কারণ দেখিয়ে, তবে সেটি সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি নিজ স্বাক্ষরে তার যে পদত্যাগপত্র সেটি স্পিকারের কাছে জমা দেবেন এবং সেই জমা দেওয়ার পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব পড়বে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের কাছেই। সেই ক্ষেত্রে আমরা যেটি সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী 123 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু পরবর্তীতে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার বা রাষ্ট্রপতি নির্বাচন করার একটি বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে জাতীয় সংসদের সংসদ সদস্যরা মিলে সেখানে কাকে আসলে নির্বাচিত করবেন এটি নিয়েও কিন্তু একটি আলোচনা রয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নাম কিন্তু আসছে, নজরুল ইসলাম খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, এছাড়া খন্দকার মোশাররফ কিংবা অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন, কারা হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেটি আসলে সময়ের ব্যাপার। পরবর্তীতে হয়তো বিএনপির পক্ষ থেকে সেটি নির্ধারণ করা হবে। তবে মূল যে আলোচনা আজকে পদত্যাগপত্র তিনি আজকে দেবেন নাকি কালকে দেবেন সেটি নিয়েই আসলে এখনো আলোচনা মুখ্য এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে সেই প্রস্তুতি চলমান রয়েছে। এখন আজকে হবে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, যদি হয়ে থাকে আমরা সেটি নিশ্চিতভাবে জানাতে পারবো। তবে রাষ্ট্রপতি নিজের স্বাক্ষরিত যে কাগজ পদত্যাগপত্র সেটি স্পিকারের কাছে জমা দেওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সেটি হবে বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি। তো এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সাজিদ, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যোগ দেব আপনার সাথে। এই পর্যায়ে হাসিবের সাথে যোগ দিতে চাই। হাসিব, সাজিদ জানাচ্ছিলেন যে সেই প্রক্রিয়া চলমান, পদত্যাগ ইস্যু, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে যে কথা হচ্ছে, প্রক্রিয়া চলমান রয়েছে। তবে স্পিকার জানিয়েছেন এই সম্পর্কে তিনি কিছুই অবগত নন। সংসদ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা সেটি জানাবেন। তার পাশাপাশি স্পিকারের কাছেই কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার কথা, এই ধরনের কখন নাগাদ দিতে পারে, এই ধরনের কোনো সময় আপনি জানতে পেরেছেন কিনা? শোনা, এখন পর্যন্ত বঙ্গভবন থেকে কোনো কাগজ প্রবেশ বা কাগজ নিয়ে কোনো কর্মকর্তাকে প্রবেশ করতে দেখা যায়নি। আমরা এখানে প্রায় ঘণ্টাখানেক ধরে অবস্থান করছি, যদিও আমরা দেখেছি যে স্পিকার সাধারণত আরও 2 দিন থাইল্যান্ডে থাকার কথা ছিল, কিন্তু 2 দিনের সফর সংক্ষিপ্ত করে তিনি 2 দিন আগেই যেহেতু বাংলাদেশে চলে এসেছেন। তিনি যদিও বলেছেন যে তার চিকিৎসা শেষ হয়েছে গতকালই, এই জন্য তিনি চলে এসেছেন। কিন্তু একই সঙ্গে তিনি এও বলেছেন যে যদি রাষ্ট্রপতি তাকে পদত্যাগপত্র দেন তবে তিনি ভারপ্রাপ্ত হিসাবে বা স্পিকার সাধারণত ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির যে নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন। সাধারণত সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটেই এই
এই রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার বিধান রয়েছে বিদ্যমান সংবিধানে, যদিও জুলাই সনদ অনুযায়ী যেখানে গোপন ভোটের কথা বলা হয়েছিল, এছাড়া উচ্চকক্ষ নিম্নকক্ষ এই বিষয়গুলো যেহেতু এখনও সুরাহা হয়নি, সুতরাং বলা যায় যে নতুন পুরনো যে বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানের আলোকেই যে সংসদ সদস্য 350 জন আছেন তাদের প্রত্যক্ষ ভোটেই রাষ্ট্রপতি নতুন করে নির্বাচন করা হবে। তবে এখন পর্যন্ত যে রাষ্ট্রপতি আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন পর্যন্ত পদত্যাগের কোনো কাগজপত্র সংসদে এসে পৌঁছায়নি। স্পিকার প্রায় 1টার কিছু পরে এই সংসদে প্রবেশ করেন, তবে ধারণা করা হচ্ছে আজকে বিকেল নাগাদ কিংবা কালকের মধ্যে তিনি পদত্যাগ করবেন। যদিও বিভিন্ন গণমাধ্যমের সূত্র বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তার পদত্যাগের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি পদত্যাগের কারণ হিসাবে উল্লেখ করছেন অসুস্থতাজনিত। যদিও এই রাষ্ট্রপতিকে নিয়ে বেশ বিতর্ক ছিল অনেক আগে থেকে, বিশেষ করে 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিভিন্ন দাবি দেওয়া তুলেছিল এবং এই রাষ্ট্রপতিকে যেহেতু নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার 2023-এর 24 এপ্রিল, সুতরাং তার মেয়াদ কিন্তু 2028-এর এপ্রিল পর্যন্ত থাকে। কিন্তু তার আগে তার পদত্যাগের বিষয়ে বিভিন্ন দাবি উঠেছিল, বিশেষ করে যখন সংসদ শুরু হয় সেই সংসদ চলাকালীন বা সংসদের শুরুর অধিবেশনেই কিন্তু বিরোধী দলীয় সদস্যরা, বিশেষ করে জামাত এনসিপির নেতারা কিন্তু এই রাষ্ট্রপতিকে বয়কট করার কথা বলেছিলেন, রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, কিন্তু তারপরও কিন্তু এই রাষ্ট্রপতিকে রেখেছিল বিএনপির সরকার। এবং পরবর্তীতে যতটুকু জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি তার আগ্রহ থেকেই এই পদত্যাগ করছেন বা পদত্যাগপত্র তিনি জমা দেবেন স্পিকারকে এবং স্পিকার এই পদত্যাগপত্রটি পেলেই তারপরে বাকি কার্যক্রম সম্পন্ন করবেন। যদিও স্পিকারকে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক নয় পদত্যাগের সময়, কিন্তু যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগের পর যেহেতু দায়িত্বটা তার উপর বর্তায় স্পিকারের ওপর ভারপ্রাপ্ত হিসাবে, এই জন্য কিন্তু এই বিদেশের যে সফর তিনি সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। যদিও এই সময়ে রাষ্ট্রপতির যেসব দায়িত্ব বা যেসব কাজ, প্রশাসনিক কাজ কিংবা বিভিন্ন যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে যে প্রজ্ঞাপন বা যে জারি করার যে এখতিয়ার বা অধ্যাদেশ জারি করার যে এখতিয়ার, সেটি কিন্তু স্পিকার সেটি দায়িত্ব পালন করবেন। যদি স্পিকার কোনো কারণে অপারগতা প্রকাশ করেন সংবিধান অনুযায়ী, তাহলে ডেপুটি স্পিকার সেটি দায়িত্ব পালন করবেন। তবে যেটি স্পিকার বলেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেই দায়িত্বগুলো কিন্তু স্পিকারের উপর বর্তায়। তবে রাষ্ট্রপতি এখানে কোনোভাবে যদি পদত্যাগ করতে নাও চান, তবুও কিন্তু সংবিধানের যে অভিশংসনের ব্যাপার আছে, সেখানে সংসদ সদস্যরা চাইলেও কিন্তু রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারবেন। সেক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। যেহেতু বিএনপির আছে সেই সংখ্যাগরিষ্ঠতা, আবার একই সঙ্গে জামাতও বা বিরোধী দলও চায় রাষ্ট্রপতির না থাকার ব্যাপারটি, সেই কিন্তু এই ব্যাপারে যেহেতু সংসদ সদস্যরাও কিন্তু পরবর্তীতে তার ব্যাপারে চাইলে সিদ্ধান্ত নিতে পারবেন। সব কিছু মিলিয়ে স্বর্ণা আমরা অপেক্ষায় রয়েছি রাষ্ট্রপতির পদত্যাগের পত্রটির ব্যাপারে। দেখা যাক শেষ পর্যন্ত, পরবর্তী কোনো তথ্য পেলে জানাবো আপনার মাধ্যমে দর্শকদের। সহকর্মী সাজিদ আরাফাত এবং হাসিব বিল্লাহ জানাচ্ছিলেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে সবশেষ। এদিকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপোষ নেই, তবে দল ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। রাজধানীতে জামায়াতের ঢাকা জেলা আয়োজিত রোকন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে আদায় করা হবে। সংবিধান সংশোধনের নামে জন আকাঙ্ক্ষা উপেক্ষা না করারও আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের আমলে খুন ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশের আন্দোলনের প্রভাব অন্য দেশেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বলেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না।
কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। গ্যাস সরবরাহ ব্যাহত হয় রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন সংশ্লিষ্ট কর্মী এবং যাত্রীরা। সময় এই লাইনে ঢুকছি, কিন্তু এই লাইনে তো বসতে পারলাম না। ভোর 5টা গ্যাস নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েছেন বিটিসিএল এর গাড়ি চালক আব্দুল কুদ্দুস। এর মধ্যে কেটে গেছে প্রায় 6 ঘন্টা, তবুও পাননি গ্যাস। এই লাইন দইরা ওই সিঁড়ি পর্যন্ত গেছি, ওই যে ফ্লাইওভারটা এখানে গেছে, পরে ওই 2 পাম্প বন্ধ করে লেছে। পরে আমি ওইখান থেকে ঘুরে আইয়া 10টার সময় আইছি, আইয়া আবার লাইন ধরছি। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা অধিকাংশ চালকের। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে গ্যাসের আশায় ভোর থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকেরা। কোথাও কোথাও রাত থেকেই শুরু হচ্ছে গাড়ির সারি। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেক সময় ফিরতে হচ্ছে খালি ট্যাঙ্ক নিয়ে। 24 ঘন্টা সিরিয়ালে থাকবো, গাড়িতে রাস্তায় সিরিয়ালে থাকবো, সব জায়গায় সিরিয়ালে থাকবো। আমাদের ঘুমানোর কোনো সময় নেই, খাওয়ার কোনো টাইম নেই। যে কোনো পাম্পে আমরা সিরিয়াল দেই, দেখা যায় 5 ঘন্টা রইলাম, 5 ঘন্টার পরে হঠাৎ করে মনে করেন সিএনজি পাম্পে বলতেছে গ্যাস নাই লাইনে। 8টা বাজে আসছি, এখন তো দেখেন প্রায় 10:30 বেজে গেছে। এখনো বলতেছে তারা কবে নাগাদ ঠিক হবে। এখন এরকম কোনো নির্দিষ্ট টাইম তো দিচ্ছে না ওনারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের চালকরা। সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। এতে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরাও। পাওয়ার কোনো লক্ষণ নেই, লক্ষণ নেই কেন? আমরা যেটা পাইতাম এটা তো পাম্প বন্ধ। গাড়ি যখন গ্যারেজে বাড়িলে জমা দিতে আমরা রাস্তায় কি করি এটা মালিক জানার বিষয় না। গতকালকে 2টা আইসা 7টার সময় পাইছি গ্যাস, তার আগের দিন 2টা আইসা 7টার সময় না পাইয়ে চলে গেছে। সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর ব্যবসাতেও। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় গাড়ির চাপ থাকলেও বিক্রি কমেছে। লাইনে গ্যাস নাই, সাপ্লাই কম, মেন লাইনে চাপ নাই। যেখানে 1,20,000 30,000 টাকা সেল, সেখানে শুধুমাত্র 40,000 50,000 টাকা সেল। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে রাজধানী পরিবহন ব্যবস্থায় এই সংকট আরো গভীর হতে পারে। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় চালক, স্টেশন মালিক এবং যাত্রী সব পক্ষই। আরিফ হোসেন, এখন, ঢাকা। এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজন মাফিক গ্যাস পাচ্ছেন না। এতে একদিকে যেমন বেড়েছে জনভোগান্তি, অন্যদিকে কমেছে পরিবহন সংশ্লিষ্টদের আয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায়। প্রভাব পড়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও। সংশ্লিষ্টরা বলছেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি শনাক্তে কাজ করছে বিদেশি বিশেষজ্ঞরা। তাদের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে মেরামতের সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। ততদিন পর্যন্ত গ্যাসের সীমিত সরবরাহের প্রভাব দেশের বিভিন্ন খাতে অব্যাহত থাকতে পারে। সারা রাত সিরিয়ালে আসছিলাম, কারণ গ্যাসের পাম্পে প্রেশার নেই। সময় মতো গ্যাস পাইতেছে না, আর গ্যাস পাম্পে এলে 3-4 ঘন্টা করে লাগে। গ্যাস থাকে না, আমরা ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি, এরা গ্যাস খেতেছে, গ্যাসে লাইন নাই। গ্যাসে লাইনে আসলে গ্যাস তোমরা পাবা। জ্বালানি সাশ্রয়ী হিসেবে জনপ্রিয়তা বাড়ছে এলপিজি সিলিন্ডারের, কিন্তু বাড়তি দাম মেটাতে হিমশিম খেতে হয় গ্রাহকদের। আমদানিকারকরা বলছেন, প্রায় 17 লাখ টন চাহিদার বিপরীতে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আমদানি অব্যাহত রেখেছেন তারা। তবে অনিশ্চয়তা কাটাতে মোংলা, চট্টগ্রাম সহ আরও 4টি প্লান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। নিরবচ্ছিন্ন সরবরাহ এবং মূল্য নির্ধারণে কার্যকর নীতিমালার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাবেন সাজিদ আরাফাত। স্বল্প কার্বন নিঃসরণ আর কম দূষণকারী হিসেবে জনপ্রিয় এলপিজি সিলিন্ডার। জ্বালানি সাশ্রয়ী হিসেবে গৃহস্থালী রান্না, ক্ষুদ্র ব্যবসা কিংবা শিল্প খাতে বাড়ছে এর ব্যবহার। ব্যবহৃত হয় মোটরযানের জ্বালানি হিসেবেও।
শহর ছাড়িয়ে গ্রামেও বেড়েছে এলপিজির চাহিদা। প্রাকৃতিক গ্যাস সংযোগের বাইরে থাকা পরিবারগুলোর অন্যতম জ্বালানির উৎস হয়ে উঠেছে এলপিজি। তবে এই বিপুল চাহিদা পূরণের একমাত্র পথ এলপিজি আমদানি। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় 17 লাখ টন এলপিজি ব্যবহৃত হয়। ব্যবহারের ধরন অনুযায়ী গৃহস্থালী রান্নায় ব্যবহার হয় প্রায় 80%। এছাড়া যানবাহনে 8% এবং শিল্প ও বাণিজ্য খাতে ব্যবহৃত হয় 12% এলপিজি। পরিসংখ্যান বলছে প্রায় 98.3% এলপিজি আসছে বিভিন্ন দেশ থেকে, আর অভ্যন্তরীণ উৎস থেকে যোগান আসে মাত্র 1.7% মতো। এমন অবস্থায় বিশ্ববাজারের সাথে দাম সমন্বয়ে হিমশিম খেতে হয় ডিলার ও গ্রাহকদের। তাদের দাবি, এলপিজি দৈনন্দিন কাজকে সহজ করেছে ঠিকই, তবে ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি বাড়ানো জরুরি। আগে মালের রেট ছিল কম, তো মানুষজন হিউজ পরিমাণ ইউজ করতো মালটা, তো তখন আর কি আমরা বেশি পরিমাণে তো আর কি আমাদের আনা লাগতো। কিন্তু এখন বিভিন্ন কোম্পানি বের হওয়ার পর একটা কোম্পানি একরকম রেট। কিছু কাস্টমার আছে এরা অর্ধেক গ্যাস ব্যবহার করে আর অর্ধেক হচ্ছে আপনার কিছু লাকি টাকি ব্যবহার করে দাম হওয়ার কারণে। লার্কি চুলা ব্যবহার করতাম, লার্কি চুলা যেমন বন্ধ হয়ে গেছে, জায়গা জিগিরের সমস্যা, তখন গ্যাস ব্যবহার করছি। 1200 থেকে 1300 মধ্যে থাকতো, তাহলে আমাকে সাধারণ লোকের লেগে ভালো হতো। হিসাব বলছে গেল কয়েক বছরে দেশে বেড়েছে এলপিজি আমদানির পরিমাণ। 2024-25 অর্থ বছরে দেশে সরবরাহ হয়েছে প্রায় 17.63 লাখ টন এলপিজি, যা আগের অর্থ বছরে ছিল 15.89 লাখ টন। দেশে 23টি বেসরকারি কোম্পানি এলপিজি আমদানি করলেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানই বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে। এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে, মধ্যপ্রাচ্য যুদ্ধসহ নানা সংকটের মাঝেও পর্যাপ্ত সরবরাহ দিতে এলপিজির আমদানি অব্যাহত আছে। এই খাতের অনিশ্চয়তা কাটাতে বিকল্প বাজার তৈরির পাশাপাশি সরকারি বেসরকারি সম্মিলিত উদ্যোগ জরুরি বলেও মত তাদের। আমরা যারা লাইসেন্সি ইম্পোর্ট করি, আমদানি করি, বাজারজাতকরণ করি, আমরা এই দামে কিন্তু এর চেয়ে কম দামে বাজারে সরবরাহ রেখেছি। এখন আমরা এটা ডিলার ডিস্ট্রিবিউটর পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিই, এরপর এটা রিটেলার পয়েন্টে যায় এবং রিটেলারের এখানে প্রতিনিয়ত খরচ বাড়ছে। গ্রামের পর্যায়ে যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেবেন। এটা একটা মহতী উদ্যোগ। এটা যদি করেন সরকার, এটা একটা পলিসি গাইডলাইনের আন্ডারে করলে মনে হয় সবার জন্যই ভালো হবে। এদিকে এলপিজির যোগান বাড়াতে বেসরকারি কোম্পানির পাশাপাশি আমদানির অনুমোদন পেয়েছে বিপিসিও। তবে সংস্থাটির বাজারজাতকরণের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিপিসি বলছে, প্রাথমিক পর্যায়ে মোংলা, টাঙ্গাইলের এলেঙ্গা ও চট্টগ্রামে প্লান্ট নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের যে প্ল্যান্ট আপাতত আছে সেখানে যে স্টোরেজ ক্যাপাসিটি, আমার 300 মেট্রিক টনের স্টোরেজ ক্যাপাসিটি, ওটাকে আমরা আরও 2টা ট্যাঙ্ক, যেটা হবে হলো 1050 করে, দুভাবে এলপিজি এনে মার্কেটিংয়ের চিন্তাভাবনা এখনো পর্যন্ত। বেসরকারি অপারেটরস যারা আছেন ওনারাও আমাদের কাছ থেকে র ম্যাটেরিয়ালটা নিতে পারেন, এলপিজিটা নিতে পারেন। এরপরে বাকিটা আমরা নিজেরাও বোটলিং করে মার্কেটিংয়ে ঢুকবো। এলপিজির চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন সরবরাহ ও মূল্য নির্ধারণে বিইআরসি সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হবার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বাজার নিয়ন্ত্রণ রাষ্ট্র করবে এবং তার নির্ধারিত প্রাইসে মূল্য হারে বাজারে কেনাবেচা হবে। সেই নির্ধারিত মূল্য হার স্বচ্ছ এবং ন্যায্য ও যৌক্তিক হতে হবে। সেই ন্যায্য, স্বচ্ছ, যৌক্তিক করার জায়গাটাই বিপত্তি ঘটে গেছে। প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজিকে নিশ্চিত করতে সরকারি বেসরকারি খাতের অংশগ্রহণের সাথে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বিশ্বের 60 দেশের ওপর 10 থেকে 12.5% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদনের অভিযোগে বাংলাদেশ সহ 17 দেশের ওপর 10% শুল্ক কার্যকর করা হয়েছে। এছাড়া আমদানি নিষিদ্ধকরণ নীতিমালা মানতে ব্যর্থ হওয়ায় রাশিয়া, চীন সহ বাকি 41 দেশকে 12.5% শুল্ক গুনতে হবে। আরও জানাচ্ছেন সুলতানা দিনা। চলতি বছরের শুরুতে প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে জোর করে শ্রম প্রয়োগের বিষয়ে ধারা 301-এর অধীনে একটি তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। 2 দফা শুনানিতে প্রায় 2100 অংশগ্রহণকারী ও সাক্ষীর মতামত নেওয়া হয়। এ বিষয়ে প্রায় 45 দেশের সঙ্গে বৈঠকে বসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। কিছু দেশের লিখিত মন্তব্যও নেওয়া হয়।
গেল জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ ৬০ দেশের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দেয় ইউএসটিআর। এর প্রায় ২ মাস পর গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ৬০ দেশের ওপর ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কার্যালয়। ইউএসটিআর জানায় জোর করে শ্রমের মাধ্যমে উৎপাদনের অভিযোগে বাংলাদেশ সহ ১৭ দেশের উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। আর আমদানি নিষিদ্ধকরণ নীতিমালা মানতে ব্যর্থ হওয়া রাশিয়া, চীন সহ বাকি দেশগুলোকে ১২.৫% শুল্ক গুনতে হবে। এদিকে হকি স্টিক ও ওয়াইন সহ কানাডার নির্দিষ্ট কিছু পণ্যে ৫০% শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছেন বলে জানান। Our government, the federal government, has signed more than 20 new economic and security partnerships because Canada has what the world wants and Canada believes in the benefits of free and fair trade. We're also ready because of what we know in our bones, that our unity is our greatest strength and our destiny is in our hands. এছাড়াও পোশাক ও কৃষি যন্ত্রপাতি সহ ব্রাজিলের কিছু পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক কার্যকর করেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি জেনেরিক ওষুধ প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠানের ওপর ১০০% শুল্কের সিদ্ধান্ত এসেছে, যা ২০২৮ সালে কার্যকর হবে। মার্কিন প্রশাসনের দাবি কেবল রাজস্ব আদায়ের জন্য নয়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে জোর করে শ্রমের ব্যবহার কমানো এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা আইন মানছে তাদের কম শুল্কের সুবিধা দেয়া হচ্ছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, অতিরিক্ত এই শুল্কের ফলে মার্কিন নাগরিক ও ব্যবসায়ীদের জীবনযাত্রার খরচ বাড়বে। অনেক দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথা ভাববে। তবে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন করা সম্ভব নয়, এরকম কিছু পণ্যকে শুল্কমুক্ত তালিকায় রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে আয়রন, কিছু চিনিজাত পণ্য, প্রাণীজ ও বীজজাতীয় পণ্য এবং নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্য। সুলতানা দিনা, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে লাক্কাতুরা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগে যে নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে। এদিকে গত কয়েক সপ্তাহ দেশে জ্বালানির দাম কম ছিল, বর্তমানে কিছুটা বেড়েছে। নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছেন মন্ত্রী। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি ১৫০ দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। সারা দেশে বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। ২০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। মাছ ও মুরগির দামও ঊর্ধ্বগামী। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বাজার খুলে জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানীর সবজি বাজারে ঢুকতেই চোখে লাগে কাঁচামরিচের ঝাঁজ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়, যা গত সপ্তাহেই ক্রেতারা কিনেছেন ১০০ টাকার আশেপাশে। বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দামও। সপ্তাহের ব্যবধানে পটলের দাম ৫০ থেকে ছাড়িয়েছে ৬০ থেকে ৭০ টাকা। করলা ৫০ থেকে বেড়ে এখন ৮০ টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর চিচিঙ্গার দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। তবে আলু ৩০ টাকা, কচুমুখী ৬০ টাকা এবং টমেটো ১১৫ থেকে ১২০ টাকায় অপরিবর্তিত রয়েছে। প্রতিটা সবজিতে মোটামুটি ১০ টাকা, ১৫ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ২০ টাকাও দাম বেড়েছে। গত সপ্তাহে মরিচের দাম কম ছিল, এই সপ্তাহে ২০০-র উপরে, ২২০, ২৪০, একটা চাইলে ২৪০। মেইনলি হচ্ছে উপরা লেভেল থেকে যদি দাম বাড়ে, ওনাদের কিছু করার থাকে না। গাড়ি ভাড়া দামগুলো বাড়ে বৃষ্টি বাদলের দিন, বর্ষার দিন, এর জন্য সবজির আবাদ একটু কম, এর জন্য মূলত দামটা বাড়ে। মাছের বাজারও স্বস্তি নেই।
বিভিন্ন প্রজাতির মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে নদীতে মাছ ধরা কমে যাওয়ায় সরবরাহ কমেছে, তাই দামও বেড়েছে। সব মাছের দামই বাড়তি, চিংড়ি মাছ থেকে শুরু করে বোয়াল মাছ যেটাই নেবেন কেজিতে আমি দেখছি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি আছে। বৃষ্টির কারণে মাছের দাম বেশি, মাছের সরবরাহ কম থাকার কারণে সব মাছের দামে কেজিতে 100 টাকা 150 টাকা, নদীর মাছের দামটা সবচেয়ে বেশি। মুদিপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছু কিছু মশলার দাম বেড়েছে। তবে ঊর্ধ্বমুখী মুরগির বাজার। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম, তবে লেয়ার ও সোনালী মুরগির দাম 350 টাকায় স্থিতিশীল রয়েছে। অপরিবর্তিত আছে ছাগল ও গরুর মাংসের দাম। প্রায় 20-30 টাকা মতো বেশি আছে পার কেজিতে। আর দেশি মুরগি আপনার 630 টাকা নিল, বেশি আছে। আজকে ব্রয়লারের দাম প্রায় 60 টাকা করে কেজি হারে বাড়েছে। এখন ব্রয়লারের দাম অনেক চড়া, 190 টাকা করে বিক্রি করতে হয়। ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি কিংবা বন্যার অজুহাতে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। নজরদারির অভাবকে কাজে লাগিয়ে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে বলেও দাবি অনেকের। বাজার পরিস্থিতি মনিটরিংয়ের আহ্বান ক্রেতাদের। রাজু আহমেদ, এখন, ঢাকা। সারা দেশের বাজারেও প্রভাব পড়েছে বৈরী আবহাওয়ার। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে, চড়া নদী ও সামুদ্রিক মাছের দরও। বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে বিরাজ করছে চরম অস্থিরতা। নগরের কর্ণফুলী সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। গত সপ্তাহে 60 টাকায় বিক্রি হওয়া শসা এ সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকায়। বগুড়ায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন ও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তী মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত সরবরাহ সংকট কমবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মালের জোয়ার নাই, ভেয়ে ভেয়ে পানি উঠছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। যেটি হচ্ছিল 5 মণ সেটি হচ্ছে 1 মণ। বৃষ্টির কারণে সবজি সরবরাহ সংকট দেখা দিয়েছে নাটোরের বাজারগুলোতে। সবজির দাম বৃদ্ধির পাশাপাশি ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। শরীয়তপুরে কাঁচামরিচ প্রতি কেজি 220 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের। মোটামুটি সব সবজির দাম বেশি, আগের থেকে এইভাবে দাম বাড়লে আমরা সাধারণ জনগণ কি করতে পারি? কাঁচামরিচ 380 টাকা কেজি, সর্বনাশ, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব জিনিস। বিরতিহীন বৈরী আবহাওয়ায় থমকে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। জলোচ্ছ্বাস আর উত্তাল সাগরের তোপে হাজার হাজার ট্রলার ফিরে এসেছে কূলে। সামুদ্রিক মাছের তীব্র সংকট, দাম বেড়েছে কয়েক গুণ। বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ এখন সাধারণের নাগালের বাইরে। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকায়। বন্যার কারণে এজন্য মাছ একটু কম, যার জন্য দাম একটু বেশি। নদীর মাছ আইছে তো এই মাছ আয় না, এই জন্য দাম বেশি। পাঙ্গাস এককালে 200 টাকা কেজি, আর সাগরের মাছের দাম প্রচুর, সাগরের মাছই নাই। যেগুলো মাছ পাওয়া যায় সেগুলো চাষের, আর মাছের দাম অনেক বেশি। একটা ভালো ইলিশ কেনা কঠিন হয়ে পড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শরীয়তপুর এবং নাটোরে চাষের মাছের দামে কিছুটা স্বস্তি মিললেও কাঙ্ক্ষিত নদীর মাছের অভাবে অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন 2 দফার বৈরী আবহাওয়ায় মাছ শিকার ব্যাহত হওয়াতেই বাজারে এই আগুন দাম। মাছের দাম কেজিতে 100-200 টাকা কেজিতে বেশি। বাজারে বৃষ্টির কারণে ক্রেতাও কম, আর বেশিরভাগই সবাই চাষের মাছ, আর মাছের দাম চড়া, আমি কিনতে হিমশিম খাচ্ছি। আবহাওয়ার অবস্থা উন্নতি হলে দ্রুত সবজি ও মাছের বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা। শায়লা নাজনীন, এখন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার কৃষিখাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। পানি কমে যাওয়ার পর মরে যাচ্ছে সবজি গাছ, নুয়ে পড়ছে বীজতলার চারা। মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। নাসিম শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার 11 ইউনিয়নের মধ্যে চর কিং ও চর ঈশ্বর সবজি চাষের জন্য বিখ্যাত, কিন্তু গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে তলিয়ে গেছে অধিকাংশ সবজি ক্ষেত। বৃষ্টি বন্ধের পর পানি কমা শুরু হলে সবজি গাছ গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে। অনেকে নিজেদের সহায় সম্বল বিক্রি করে, আবার কেউ কেউ এনজিও থেকে ঋণ নিয়ে সবজি চাষ শুরু করেছিলেন। এখন শেষ সম্বল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। বেশ পরিমাণ বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টির কারণে আপনার কৃষকদের বেশিরভাগ জ্বালার যে ক্ষেত, এই ক্ষেতটা নষ্ট হয়েছে। 15 ঘন্টার মতন নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার ফুল লাগামো ওই সমুদ্রও নাই। উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজ সহ প্রায় 25,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 80,000 কৃষক আর্থিক সংকটে পড়েছেন। প্রাথমিকভাবে কৃষকরা 30 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। বীজটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে তো করতে হইবে, আবার কিনে আনি, তারপর আবার আরেক জায়গাতে জ্বালাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। প্রায় 90,000 টাকা খরচ হয়েছে। এই খরচটা আমি একাংশ শুধু আমার পকেট থেকে খরচ করছি। সরকার আমাকে এই ফসলের অনুযায়ী কিছুই পাইনি। আমি বেগুন করছি, পেঁপে লাগাইছি, চিন্ডা লাগাইছি, আখ করছি, যে আমি এখন ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগের তথ্যমতে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার 21,520 হেক্টর আউশ ধান, 1,920 হেক্টর আমন বীজতলা, 950 হেক্টর মৌসুমি শাকসবজি, 58 হেক্টর বিভিন্ন ফলের বাগান, 4 হেক্টর মরিচ এবং 10 হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি অফিস থেকে সঠিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। তাদেরকে কোনো একটা অ্যামাউন্ট দেওয়া হয়, তাদের এই ক্ষতিপূরণটা অন্তত কৃষি বিভাগ থেকে বড় আকার কিছু দেওয়া হয়। আমি মনে করি কৃষক আবার ঘুরে দাঁড়ানোর জন্য সে একটা শক্তি পাবে। কৃষি বিভাগের দাবি, টানা বৃষ্টিতে হাতিয়ার কৃষকদের ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব জেলা অফিসে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছানো হবে। প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। কৃষকদের যথাযথ ক্ষয়ক্ষতি নিরূপণ ও সময়মতো সহায়তা দেওয়া হলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 8 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোর 5:10 ব্রাকপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকায় জয়পুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে ভারতের 146 বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদী পথ সাঁতরে 8 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 6 জন নারী ছিলেন। টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তারা নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যায়। কুষ্টিয়ায় 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। থাকছে খেলার খবর। 2026 ফুটবল বিশ্বকাপে কোনো ম্যাচে সন্দেহজনক বেটিং বা ম্যাচ ফিক্সিং এর ইঙ্গিত পাওয়া যায়নি। ফিফার এমন দাবির ঠিক একদিন পরই সামনে এসেছে ভিন্ন তথ্য। আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষক সংস্থা কোপেনহেগেন গ্রুপ বলছে, টুর্নামেন্টে অন্তত 7টি ঘটনায় বেটিং সংক্রান্ত অস্বাভাবিকতা ধরা পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়ে সমাপ্ত হয়েছে ফিফা বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্ট শেষে ফিফা জানায় আসরের 104টি ম্যাচে ছিল স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা কোপেনহেগেন গ্রুপের দাবি, টুর্নামেন্ট চলাকালে তারা 60টি ইয়েলো অ্যালার্ট শনাক্ত করেছে। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল স্পেন ও সৌদি আরবের ম্যাচ। সেই ম্যাচে স্পেনের ফেরান তোরেসের একটি গোল বাতিল করতে ভিএআর সময় নেয় 3.5 মিনিট। এছাড়া স্পেন কেপ ভার্দে ম্যাচে স্পেন জিততে পারবে না এমন পূর্বাভাসে একটি প্রেডিকশন মার্কেটে 35 লাখ পাউন্ডের বেশি অর্থ লেনদেন হয়েছিল। ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়।
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানের লাল কার্ড নিয়েও আছে সন্দেহ। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগুনকে ঘিরে। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখার দিনই একটি প্রেডিকশন মার্কেটে বাজি ধরা শুরু হয় বেলজিয়ামের বিপক্ষে তিনি খেলবেন কিনা। অথচ ফিফা তার নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত জানায় 3 দিন পর। টুর্নামেন্টে লাল কার্ড পাওয়া অন্য 14 খেলোয়াড়কে নিয়ে এমন কোনো বাজি খেলা হয়নি। কোপেনহেগেন গ্রুপের হিসাব অনুযায়ী 2026 বিশ্বকাপে মোট $240 বিলিয়ন বাজি ধরা হয়েছে, যা কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে সংস্থাটি স্পষ্ট করেছে তাদের শনাক্ত করা অ্যালার্টগুলো ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ নয়, বরং এগুলো নিয়ে আরও তদন্ত প্রয়োজন। উপরোক্ত ঘটনাগুলোর বিষয়ে ফিফার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে কোপেনহেগেন গ্রুপ। তবে ফিফা এখনও সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি। আসাদুজ্জামান লিটন, এখন। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন দুপুর। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।